আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। গত ক্লাসে আমরা আচরণ, প্রাণীর আচরণ বিদ্যা, আচরণের সাথে বংশগতি এবং জিনের সম্পর্ক, পাশাপাশি আমাদের এই জিনগত যে সকল আচরণগুলো দেখানো হয় সহজাত আচরণ, তাদের একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, ফিক্সড অ্যাকশন প্যাটার্ন, তার বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা এই আমাদের যে জিনগত আচরণ ছিল বা যেটাকে আমরা সহজাত আচরণ বলে নাম দিয়েছিলাম, সেই সহজাত আচরণ নিয়ে আলোচনা শুরু করব। সহজাত আচরণকে ইংরেজিতে বলা হয় ইনেট বিহেভিয়ার। ঠিক আছে, সহজাত আচরণ বা ইনেট বিহেভিয়ার, এটা কাকে বলে? আহ এটাতে দুটো জিনিস মনে রাখবা। প্রাণী এখানে পূর্ব অভিজ্ঞতা প্লাস শিক্ষা, শিক্ষালব্ধ কোনো জ্ঞান, জ্ঞান ছাড়া যে আচরণ দেখাবে সেটাকেই বলা হয় সহজাত আচরণ। মানে জন্মগতভাবে যে আচরণটা তার ভিতরে বিল্ট ইন করে দেওয়া হয়, এটাকেই সহজাত আচরণ বা ইনেট বিহেভিয়ার বলা হয়। যেমন মনে করো, গত ক্লাসে আমরা উদাহরণ দিয়েছিলাম বাচ্চা ক্ষুধা লাগলে কান্না করে, অথবা মনে করো পাখি, আমরা দেখি যে সকল পাখিগুলো শিল্পী পাখি বলা হয়, যেমন বাবুই পাখি বা তারা সুন্দর সুন্দর বাসা বানায়। এগুলো সহজাত আচরণের এক একটা উদাহরণ। বাচ্চা, এই ধরনের আরো অনেক ধরনের উদাহরণ আছে, সেগুলোতে যাওয়ার আগে আমরা তার বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আলোচনা করি। সহজাত আচরণের বৈশিষ্ট্যগুলো কি কি? যেহেতু লক্ষ্য করে দেখো, পূর্ব অভিজ্ঞতা এবং শিক্ষালব্ধ জ্ঞান ছাড়া এই আচরণটা সে দেখায়, তাহলে সেই আচরণগুলো নিয়ন্ত্রিত হবে কি দ্বারা? তার জিন দ্বারা। জিন দ্বারা নিয়ন্ত্রিত। এখন জিন দ্বারা যদি এই সকল আচরণ নিয়ন্ত্রণ হয়ে থাকে, তাহলে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মতে যেমন এক জিনগুলো প্রবাহিত হয় বা সঞ্চালিত হয়, ঠিক একইভাবে দেখা যাবে যে এই আচরণটা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম থেকে, তার মানে কি বংশ পরম্পরায় তারা কি থাকবে? তোমার অপরিবর্তিত অবস্থায় থাকবে। এছাড়া জিন নিয়ন্ত্রিত বংশ পরম্পরায় অপরিবর্তিত, তাহলে এর মানে হচ্ছে যে এরা নির্দিষ্ট প্রজাতিতে নির্দিষ্ট ধরনের হয়ে থাকে। এবং এদের কোনো শিক্ষালব্ধ নাই, সেটা তো আমরা বললাম। তবে যে উদ্দেশ্য হবে, সে উদ্দেশ্য এককভাবে হবে এবং নির্দিষ্ট উদ্দেশ্যে সংগঠিত হবে। তাহলে এই গেল সহজাত আচরণ নিয়ে কথাবার্তা। পূর্ব অভিজ্ঞতা, শিক্ষালব্ধ জ্ঞান ছাড়া যে সকল আচরণ প্রাণীরা দেখিয়ে থাকে তাদেরকে সহজাত আচরণ বা ইনেট বিহেভিয়ার বলা হয়। জিন নিয়ন্ত্রিত বংশ পরম্পরায় অপরিবর্তিত থাকে, প্রজাতি সুনির্দিষ্ট, নির্দিষ্ট উদ্দেশ্য সংগঠিত হওয়া। এছাড়া আরেকটা জিনিস মনে রাখতে পারো, আমরা যে ফিক্সড অ্যাকশন প্যাটার্নের যে বৈশিষ্ট্যগুলো পড়েছি, এই সবগুলো বৈশিষ্ট্য আমার সহজাত আচরণ দেখিয়ে থাকে। এখন আসে সহজাত আচরণ কিছু উদাহরণ নিয়ে আমরা কথাবার্তা বলতে পারি। সহজাত আচরণের উদাহরণের মধ্যে আমরা যে সকল উদাহরণ নিয়ে পড়বো, এই যেগুলো তোমাদের বইয়ে বলে নাই, সেই উদাহরণগুলোর বাহিরে কিছু কথাবার্তা বলি। যেমন মনে করো, প্রথমে বিভাদমূলক আচরণ। বিভাদমূলক
বিবাদমূলক বা তোমার ফাইটিং যে আচরণটা, এটা সচরাচর দেখা যায় কোথায়? একটা উদাহরণ দিই। মরুবল্লুক বা পোলার বিয়ার, আমরা জানি শ্বেত বল্লুক যাকে বলা হয়, হোয়াইট বিয়ার, উত্তর মেরুর একটা প্রাণী। তো এদেরকে দেখা যায় যে সচরাচর তোমার প্রজনন ঋতু হচ্ছে তাদের গ্রীষ্মের শেষ সময়, সামারের শেষ সময় তারা প্রজননের জন্য বের হয়। তো একটা নারী ভল্লুকের সাথে দেখা যায় কয়েকটা পুরুষ ভল্লুক একই সাথে ম্যাটিং করার জন্য আগ্রহী হয় বা তোমার প্রজননের জন্য আগ্রহী হয়, কিন্তু দেখা যায় একজনেই সেখানে ম্যাটিং করতে পারে। তো যে সবচাইতে ফিট বা যে যুদ্ধ করে টিকে থাকতে পারবে সেই ওইখানে নারীর সাথে ম্যাটিং করতে পারে। তো এই জন্য দেখা যায় পুরুষরা একে অপরের সাথে যুদ্ধ লাগে। তো এই ধরনের আচরণকে বলা হয় বিবাদমূলক আচরণ, এবং এটা কিন্তু প্রত্যেকটা প্রজাতিতে সুনির্দিষ্ট থাকে, আমরা মানুষের ক্ষেত্রেও দেখতে পারি। তো এই ধরনের আচরণকে, এই ধরনের সহজাত আচরণকে বিবাদমূলক সহজাত আচরণ বলা হয়। তাহলে মরুভল্লুকের উদাহরণ বা পোলার বিয়ারের বিবাদমূলক আচরণ প্রজননের জন্য। এছাড়া হচ্ছে আরেকটা উদাহরণ হচ্ছে যুগলবন্দি বা সঙ্গমের আচরণ। ইংরেজিতে যুগলবন্দিকে বলা হয় কোর্টশিপ, আর সঙ্গমকে বলা হয় ম্যাটিং। তো এটা আমরা সহজেই বুঝতে পারতেছি যে প্রজননের জন্য প্রাণীরা যে ধরনের আচরণগুলো দেখিয়ে থাকে। যেমন মনে করো আকৃষ্ট করা, প্রজননের জন্য আকৃষ্ট করা। যেমন নিউজিল্যান্ডের যে সকল দ্বীপাঞ্চল আছে সেখানে এক ধরনের সিঙ্গিং বার্ড পাওয়া যায়। তারা পুরুষ সিঙ্গিং বার্ড গুলো নারীদেরকে প্রজননের জন্য আকৃষ্ট করার জন্য সুন্দর সুন্দর বাসা নির্মাণ করে, পাশাপাশি সুন্দর গলায় তারা ডাকতে থাকে, সুমধুর মিষ্টি গলায়। তো নারী সেখানে আকৃষ্ট হয়ে পুরুষের কাছে আসে এবং পুরুষের সাথে ম্যাটিং করা বা প্রজননের জন্য আকৃষ্ট হয়। অথবা ছোট পতঙ্গভুক্ত প্রাণীদের কথাই বলি না কেন, ইনসেক্ট, তারা কি করে, তারা নারী প্রজাতিকে আকর্ষণ করার জন্য পুরুষরা তাদের এক ধরনের গ্রন্থি থাকে ফেরোমেন গ্রন্থি, সেই ফেরোমেন গ্রন্থি থেকে ফেরোমেন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসরণ করে, যার গন্ধেও শুকে নারী পতঙ্গরা পুরুষ পতঙ্গদের কাছে অগ্রসর হয়। হ্যাঁ, তো এই ফেরোমেনের মাধ্যমেও তারা কি করতেছে, ম্যাটিং এর জন্য ডাকতেছে। এছাড়া আরো উদাহরণ রয়েছে, যেমন মনে করো অপত্যের যত্ন নেওয়া। মানে অপত্যের যত্ন মানে কি, বাচ্চা বা তাদের যে প্রোজেনি আছে এই প্রোজেনের প্রতি যত্ন নেয়, ইংরেজিতে একে বলা হয় প্যারেন্টাল কেয়ার। এখন এর উদাহরণ কি, দেখো সচরাচর মানুষ তার বাচ্চা হলে তার বাচ্চার প্রতি অন্যরকম ভাবে একটা মায়া মহব্বত কাজ করে। ঠিক একইভাবে অন্যান্য প্রাণীদেরও এই ধরনের আচরণ, এটা জিনগত একটা আচরণ। যেমন মনে করো আমরা ছোটবেলায় কৃষি শিক্ষা বইয়ের ভিতরে পড়েছিলাম যে নাইলটিকে মাছ তার মাছের পোনাকে, বা তেলাপিয়া জাতীয় মাছ তার মাছের পোনাগুলোকে তার মুখের ভিতরে রেখে অনেক সময় শিকারী মাছ থেকে রক্ষা করার চেষ্টা করে। এরকম অনেক মাছের উদাহরণ আছে, যেমন ৩ কাঁটা বিশিষ্ট স্টিকল ব্যাক মাছ আমাদের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পাওয়া যায়। তো এই মাছগুলো ছোট ছোট, কিন্তু এরাও এরকম কি করে, তাদের পোনাগুলোকে রক্ষা করার জন্য চেষ্টা করে, বিশেষ করে পুরুষ মাছগুলো। এরপরে আরেকটা উদাহরণ আসতেছে অভিযানমূলক বা মাইগ্রেশন। অভিযান বা মাইগ্রেশন, অভিযান মানে হচ্ছে প্রজনন বা খাবার অন্বেষণ, যে কোনো একটা উদ্দেশ্যে প্রাণী এক জায়গা থেকে অন্য জায়গায় চলনকে অভিযানমূলক বা মাইগ্রেটরি চলন, মাইগ্রেটরি আচরণ বলা হয়। তো এই মাইগ্রেটরি আচরণগুলো এটা করতেছে কখন করে, প্রজনন বা খাবার অন্বেষণের সময়। যেমন মনে করো অতিথি পাখি প্রতি বছর শীতকালে যখন উত্তর মেরুতে প্রচন্ড শীত পড়ে তখন কিন্তু তারা কোথায় চলে আসে, বাংলাদেশ বা মধ্য এশিয়ার বিভিন্ন দেশগুলোতে চলে আসে। এটার কারণটা কি, কারণ ওই সময় এখানে যেমন খাবার অন্বেষণ করা তাদের জন্য কঠিন হয়ে যায়, প্রজননের ব্যাপারটা বা বাচ্চা পরিস্ফুটনের পরে বাচ্চার লালন পালনটাও তাদের জন্য কঠিন হয়ে যায়। ঠিক একইভাবে মনে করো এই কয়েকদিন পরে দেখবা ইলিশ মাছ ধরা হবে। তো ইলিশের প্রজনন ঋতু শুরু হবে। তো ইলিশ মাছ কি করে প্রজনন ঋতুতে, সে ডিম ছাড়ার জন্য বা ডিমের পরিস্ফুটনের জন্য কম লবণাক্ত পানির দিকে গমন করে। মূলত ইলিশ মাছ সাগরের মাছ, কিন্তু সে প্রজনন ঋতুতে স্রোতের বিপরীতে কি করে, নদীর মোহনায় এসে ডিম ছাড়ে। তো এটা অভিযানমূলক বা মাইগ্রেটরি একটা আচরণ। এরপরে কি হতে পারে, খাদ্য অন্বেষণের একটা ব্যাপার থাকতে পারে। যেমন খাদ্য অন্বেষণের জন্য আহ
আমাদের যে সকল প্রাণীগুলো হচ্ছে তারা একটা বিশেষ ধরনের সহজাত আচরণ দেখাবে। যেমন পাখিদের ভিতরে এটা দেখা যায়, অনেক সময় দেখা যাবে পলায়ন করতে চায়। যখন শিকারী প্রাণী থাকে তোমার দেখা যায় যে তারা হয়তোবা খুব দ্রুততার সাথে পালাতে চায় অথবা ছদ্মবেশ ধারণ করে। যেমন মনে করে সমুদ্রপৃষ্ঠে অক্টোপাস, সে কিন্তু কালি ছড়ে বা তার বর্ণের আকৃতি চেঞ্জ করে ফেলে। এরপরে নিদ্রামগ্নতার আচরণ দেখায়, যেমন ব্যাঙ শীতকালে যখন তার দেখা যায় যে অতিরিক্ত শক্তি ব্যয় করতে হয় তখন সে কি হয়ে যায়, নিদ্রামগ্ন বা শীত নিদ্রার দিকে চলে যায়, হাইবারনেশন যেটাকে বলা হয়। এরপরে সঞ্চয় পিঁপড়ার ক্ষেত্রে দেখা যায়, পিঁপড়ারা সাধারণত সঞ্চয়ী, পিঁপড়া ছাড়াও আরো অনেক প্রাণী রয়েছে যেমন ইঁদুর রয়েছে, তারা নির্দিষ্ট সময় যখন খাবারের স্কারসিটি বা অভাব দেখা দিতে পারে ওই সময় দেখা যায় যে তারা তোমার কি করে, সঞ্চয় করে রাখা খাবারকে ব্যবহার করার চেষ্টা করে। তাহলে এইগুলো হচ্ছে আমার মূলত সহজাত আচরণ এবং সহজাত আচরণের কিছু উদাহরণ আমরা আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব সহজাত আচরণের মূল প্রকারভেদগুলো এবং তাদের বর্ণনাগুলো নিয়ে। সহজাত আচরণ প্রকারভেদ। সহজাত আচরণকে তিনটি ভাগে ভাগ করে তোমাদের বইয়ে বর্ণনা করেছে, সেগুলোতে আসি। প্রথম ভাগটিকে বলা হয় ট্যাক্সেস বা ট্যাক্সিস। ঠিক আছে। দ্বিতীয় ভাগটিকে বলা হয় রিফ্লেক্স বা প্রতিবর্তী ক্রিয়া। এটা নিয়ে তোমরা ক্লাস 9-10-এ অনেক পড়ছো এবং আমাদের অধ্যায় 8-এর সাথে মিলিয়ে এটা বলা হয়, পড়ানো হয়। এরপরে হচ্ছে আবেগ বা ইনস্টিংক্ট। ঠিক আছে। তাহলে ট্যাক্সিস, প্রতিবর্তী ক্রিয়া বা রিফ্লেক্স, আর হচ্ছে আবেগ বা ইনস্টিংক্ট। আচ্ছা, এগুলোর উদাহরণগুলোতে আমরা একটু আসি, তারপরে তাদের যেসব টাইপস আছে বর্ণনাতে যাব। যেমন ট্যাক্সিস হচ্ছে কোনো উদ্দীপনার সাপেক্ষে প্রাণী দেহের সমগ্র চলন, এই ধরনের আচরণগুলোকে বলা হয় ট্যাক্সিস। প্রতিবর্তী ক্রিয়া বা রিফ্লেক্স হচ্ছে তোমার উদ্দীপনার সাপেক্ষে অনৈচ্ছিক চলন। যেমন মনে করো হঠাৎ করে তোমার হাতে আগুন লাগলো বা সুই ফুটলো, তুমি হাতটাকে সরিয়ে নিলে। এই হাতটাকে সরিয়ে নেওয়া এটা কিন্তু তোমার ইচ্ছার ভিতরে ছিল না, কিন্তু যেহেতু কাটা লাগছে বা আগুন লাগতেছে তুমি সাথে সাথে সরিয়ে নিচ্ছ। এই ধরনের অনৈচ্ছিক ক্রিয়াগুলোকে বলা হয় রিফ্লেক্সের সাথে রাখছে, তোমার স্নায়ুতন্ত্রের সাথে সংযুক্ত প্রতিবর্তী ক্রিয়া বা রিফ্লেক্স ক্রিয়া। আবেগ বা ইনস্টিংক্ট হচ্ছে তোমার দেখা যায়, যেমন আমরা উদাহরণে বলেছিলাম পাখির কথা, পাখির বাসা বানানোর কথা। তো এইখানে এই পাখি বাসা বানানোর মতন ঘটনা, এগুলো হচ্ছে প্রাণীর সহজাত আচরণের মধ্যে আবেগ বা ইনস্টিংক্ট হিসেবে কাজ করে। ঠিক আছে। অথবা মনে করো অপত্যের প্রতি যত্ন নেয়। তাহলে আসো আজকে আমরা আলোচনা করব ট্যাক্সিস কাকে বলে এবং ট্যাক্সিসের প্রকারভেদগুলো বা উদাহরণগুলো নিয়ে। এখন আসো আমরা ট্যাক্সিস নিয়ে কথাবার্তা বলি। ট্যাক্সিস হচ্ছে উদ্দীপনার সাপেক্ষে তোমার প্রাণীর আচরণ বা চলনকে, উদ্দীপনার মাত্রার সাথে প্রাণীর আচরণ বা চলনকে তোমার ট্যাক্সিস বলা হয়। তাহলে প্রাণী দেহের চলন ঘটবে এখানে, তাহলে যে কোনো উদ্দীপনার সাপেক্ষে এই চলনটা হতে পারে। যেমন মনে করো খাবার রান্নাঘরে রান্না হচ্ছে সুস্বাদু খাবার, খাবারের গন্ধ, তো এই গন্ধের কারণে তুমি রান্নাঘরের দিকে মানে অভিযান করলে বা চলতে শুরু করলে, তাহলে এটাও এক ধরনের ট্যাক্সিসের উদাহরণ। তবে সেটাকে ট্যাক্সিস বলা যাবে কি যাবে না সেটার ব্যাপারে আমরা কিছু বৈশিষ্ট্য দেখবো। ট্যাক্সিসের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আগে আমরা দেখি। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দিকমুখিতা প্রদর্শন। দিকমুখিতা প্রদর্শন করবে।
প্রাণী যখন টেক্সিস করবে নির্দিষ্ট দিকে চলতে থাকবে। 1। 2 নম্বরে হচ্ছে উদ্দীপক দ্বারা নিয়ন্ত্রিত হবে। এবং এই নির্দিষ্ট টেক্সিসটা অপরিবর্তনীয় থাকবে। ঠিক আছে। 3 নাম্বার, দেহের সাথে তার যে আচরণ চলন এটা সংযোগপূর্ণ থাকবে, মানে সম্পূর্ণ দেহ এখানে ইনভলভ থাকবে। এবং সবার শেষে তার যে চলনটা ঘটবে এটা উদ্দীপনা শক্তির সমানুপাতিক হবে। উদ্দীপনা শক্তির সমানুপাতিক হবে। একটা উদাহরণ দিয়ে আমরা এই বৈশিষ্ট্যগুলো জাস্টিফিকেশন করি। মনে করো এখানে একটা মোম রাখা আছে, ঠিক আছে, আর এখানে একটা পাত্র রাখলাম আমি, যে পাত্রতে মনে করো পানি দিয়ে রাখলাম। ঠিক আছে। এখন অসংখ্য পোকামাকড় যখন মোমবাতি রাতের বেলা জ্বালানো হয় দেখবা যে কি তোমার উই পোকা ধরনের পোকাগুলো এই মোমবাতির আলোর চারপাশে একত্রিত হয় এবং মোমবাতির আলোর এখানে টিকতে না পেরে তারা পানিতে পড়ে যায়। ঠিক আছে। এই ধরনের আচরণ আমরা অনেক দেখছি এবং এটার কারণে অনেক গ্রামে তোমার দেখবা পোকামাকড়কে ধ্বংস করার জন্য হ্যাজাক বাতি জ্বালিয়ে খেতে চাষাবাদকে ক্ষেতের মাঝখানে রেখে দেওয়া হয়, যাতে পরে দিয়ে নিচে যে কেরোসিন বা পানির পাত্র থাকে সেখানে এসে পোকামাকড় গুলো মারা যায়। আচ্ছা, এই ধরনের এই যে প্রাণীর চলন এখানে দেখি নির্দিষ্ট দিকমুখিতা দেখাবে। দেখো আলোর দিকে কিন্তু পোকাগুলো আসতেছে। 1। এবং এই যে চলনটা এটা কিসের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে? উদ্দীপক দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এবং এটা অপরিবর্তনীয়। প্রাণীগুলো বা পোকামাকড় গুলো কিন্তু এটা এই যে আসতেছে আলোর দিকে গমনটা এটাকে কিন্তু কেউ ঠেকিয়ে রাখতে পারতেছে না, এটা অপরিবর্তনীয় থাকতেছে। দেহের সংযোগ, এইখানে পোকামাকড় এমন না যে সে আলো দেখতেছে একদিকে সে চুপ মেরে বসে রয়েছে বা নিজে নিজে ভিতরে আচরণ দেখানোর জন্য উত্তেজিত হচ্ছে, সে কিন্তু দেহের সংযোগ ঘটিয়ে পুরোপুরি চলনটা ঘটাচ্ছে। এবং লক্ষ্য করে দেখো চলন উদ্দীপনা শক্তির সমানুপাতিক। এর মানেটা কি? এখন আমি এখানে মনে করো যে মোমবাতি লাগিয়েছি, আমি ধরে নিলাম যে একটা টিউবলাইট, সরি 60 ওয়াটের একটা বাল্ব আমি এখানে লাগাইলাম। মনে করো এখানে একটা 60 ওয়াটের বাল্ব আমি এখানে জ্বলিয়ে দিলাম। তখন কি হবে? দেখা যাবে পোকামাকড় গুলো কিন্তু মোমবাতির তুলনায় কোথায় চলে আসবে? 60 ওয়াটের বাল্বের দিকে চলে আসবে। কারণ কি? 60 ওয়াটের বাল্বের আলো দীপন তীব্রতা অনেক বেশি। তাহলে এখানে এই যে দীপন তীব্রতা বেশি হওয়ার কারণে 60 ওয়াটের বাল্বের দিকে পোকামাকড়ের চলন বেশি হবে। তাহলে এগুলো হচ্ছে টেক্সিসের বৈশিষ্ট্য। দিকমুখিতা প্রদর্শন উদ্দীপক দ্বারা নিয়ন্ত্রিত, অপরিবর্তনীয় এবং দেহের সংযোগ করবে চলন উদ্দীপনা শক্তি সমানুপাতিক হবে। এখন আসো আমরা টেক্সিসের বিভিন্ন প্রকারভেদ এবং উদাহরণগুলো নিয়ে আলোচনা করি। টেক্সিসের প্রকারভেদ 3টা জিনিসের ভিত্তিতে করা হয়। একটা হচ্ছে দেহের দিকমুখিতার ভিত্তিতে, মানে উদ্দীপনার দিকে প্রাণী কিভাবে যাচ্ছে, উদ্দীপনার দিকে সে একেবারে বরাবর দিকে যাচ্ছে না উদ্দীপনা উৎসের বিপরীত দিকে যাচ্ছে, এটার উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাসটা দেখা হচ্ছে। উদ্দীপনা উৎসের ভিত্তিতে, মানে উদ্দীপনার যে উৎসটা সেটা দেখতে কি ধরনের বা কি প্রকৃতির, হ্যাঁ, সেটার উপরে ভিত্তি করে এই টেক্সিসের প্রকারভেদ করা হচ্ছে। আর সবার শেষে টেক্সিসের দিকমুখিতার ভিত্তিতে, এটার মানে হচ্ছে যে টেক্সিস গুলো দেখানো হচ্ছে এই টেক্সিস গুলো কোন দিকে যাচ্ছে বা উদ্দীপনা বিভিন্ন উৎসের সাথে সামঞ্জস্য রেখে কোন দিকমুখিতা দেখাচ্ছে প্রদর্শন করতেছে তার ভিত্তিতে। তো প্রথমে আমরা দেহের দিকমুখিতার ভিত্তিতে আসি। দেহের দিকমুখিতার ভিত্তিতে টেক্সিসকে 2টা ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে।
একটা হচ্ছে ধনাত্মক বা পজিটিভ, আর একটা হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ। একটু উদাহরণ দিই তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। যেমন কিছুক্ষণ আগে আমরা পোকামাকড়ের গমন নিয়ে কথা বলেছিলাম, তাহলে আলোর দিকে পোকামাকড় বা ওই প্রকার যে গমন সেটাকে তোমার কি বলা হয়? পজিটিভ। পজিটিভ টেক্সিস বা তোমার দেহের দিকমুখিতার ভিত্তিতে পজিটিভ টেক্সিস। ঠিক আছে, আবার লক্ষ্য করে দেখা, একই পর্বভুক্ত প্রাণী মানে আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণী কিছু পোকা আছে, যেমন মনে করো তেলা পোকা বা ছাড় পোকা, যারা কিন্তু আলোর দেখলে বা আলোর সাপেক্ষে বিপরীত দিকে তোমার অগ্রসর হয়, মানে আলোর বিপরীত দিকে দেখবা লাইট জ্বলানোর সাথে সাথে তেলা পোকা গুলা তোমার কি করে, বাসার বিভিন্ন কোণাগুলোতে আশ্রয় নেওয়ার চেষ্টা করে, অন্ধকারের দিকে গমন করে। তাহলে অন্ধকারের দিকে গমন, আলোর বিপরীত দিকে গমন। আবার ছাড় পোকাও দেখবা যখন রাত্রেবেলা ঘুমাইছো, তখন দেখা যাবে যে বিছানার বিভিন্ন কোণা থেকে তারা বের হয়ে আসবে। ঠিক আছে, আলোর বিপরীত দিকে ছাড় পোকা বা তেলা পোকার গমন। তাহলে এটা হচ্ছে ধনাত্মক এবং ঋণাত্মক টেক্সিসের উদাহরণ। এখন আসবে আমাদের উদ্দীপনা উৎসের ভিত্তিতে। উদ্দীপনা উৎসের ভিত্তিতে অনেকগুলো উৎস হতে পারে, আমি নামগুলো লিখতেছি তারপর উদাহরণগুলো মুখে বলতেছি। যেমন উদ্দীপনা উৎসের ভিত্তিতে সর্বপ্রথম যে টেক্সিসটার কথা তোমাদের বইয়ে বলছে অ্যারো টেক্সিস, আমি টেক্সিস লিখতেছি না, সংক্ষিপ্ত লাভ লিখতেছি। অ্যারো, অ্যারো মানে কি? এখানে অক্সিজেন ঘনত্ব বা বাতাসের কথা বলা হচ্ছে, সে এটা উদ্দীপনার উৎস হিসেবে কাজ করবে। যেমন এটার উদাহরণ হিসেবে তোমাদের বইয়ে উদাহরণগুলো দেয় নাই, আমি উদাহরণগুলো বলতেছি। যেমন মনে করো অ্যারোবিক ব্যাকটেরিয়া, তোমার কিছু কিছু ব্যাকটেরিয়া থাকে যারা বাতাসের সার্কুলেশনের ভিতরে বেঁচে থাকতে পারে। এখন এদেরকে যদি অ্যানারোবিক কন্ডিশন মানে বাতাসবিহীন বা অক্সিজেনের ঘনত্ব কমিয়ে রেখে কোনো মাধ্যমে রাখা হয়, তখন তারা কিন্তু টিকতে পারবে না। যেমন মনে করো ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া যখন সংগঠন করা হয়, সেখানে নির্দিষ্ট অ্যানারোবিক ব্যাকটেরিয়াগুলোই থাকতে পারে গাজন প্রক্রিয়ায়। দেখা যায় যারা বাতাসের ভিতরে বেঁচে থাকে তারা কিন্তু ওই অ্যানারোবিক বা গাজন প্রক্রিয়ার ভিতরে বাঁচতে পারে না। তাহলে এই যে ব্যাকটেরিয়ার গমন, এটাকে কিন্তু অ্যারোটেক্সিস বলা হয়, যে সে যেখানে বাতাস আছে সেখানে চলে যাও। আচ্ছা, 2 নম্বরে হচ্ছে ক্যামোটেক্সিস। ক্যামো শব্দটা আসছে কেমিক্যাল থেকে, মানে রাসায়নিক পদার্থের ঘনত্বের উপর ভিত্তি করে। আমরা একটা ব্যাকটেরিয়ার নাম বহুল প্রচলিত, সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া। ঠিক আছে, এই ইকোলাই ব্যাকটেরিয়াটা তোমরা জীববিজ্ঞানের বোটানি পার্টে পড়ছো। তো এই ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে বিজ্ঞানীরা একটা গবেষণা করছে যে চিনি দ্রবণে তারা কিন্তু পজিটিভ টেক্সিস দেখায়, মানে চিনি দ্রবণের ঘনমাত্রা যেখানে বেশি থাকে সেখানে তারা গমন করে থাকে, এবং ক্ষারের পরিমাণটা যদি একটু মৃদু হয় তাহলে এই গমনটা আরো স্মুথলি হয়। কিন্তু দেখা যায় আবার কিছু ব্যাকটেরিয়া আছে যারা চিনি দ্রবণে বা মৃদু ক্ষারের দ্রবণে বিপরীতমুখী আচরণ করে থাকে। তাহলে এই ধরনের উদাহরণকে ক্যামোটেক্সিস বলা হচ্ছে। এরপরে হচ্ছে গ্র্যাভিটেক্সিস বা জিওটেক্সিস বলা হয়। বা জিওটেক্সিস, এটার নাম শুনে বোঝা যাচ্ছে এটা আমাদের অভিকর্ষ বলের সাথে বা মাধ্যাকর্ষণজনিত বলের সাথে সম্পর্কিত। এখন এই ধরনের কোথায় দেখা যায়? যেমন আমরা শুঁয়োপোকা বা কার্টার পিলারের একটা কথা বলি, কার্টার পিলার। এখন এই ধরনের পতঙ্গগুলো সচরাচর দেখা যায় গাছপালায় থাকে। এখন এরা কি করে, যখন গাছে তার খাবারের সন্ধান করতে হয়, সে কিন্তু গাছের উপরের দিকে যায়, মানে অভিকর্ষ বলের বিপরীত দিকে যেতে থাকে। আর যখন এই কাটারপিলারের লার্ভা রূপান্তরের সময় হয়, আমরা জানি তারা অসম্পূর্ণভাবে রূপান্তরিত হয়, পিউপা নামের একটা দশা থাকে। তো এই যে খোলস নির্মোচন করতে হয়, তখন কিন্তু তারা গাছের নিচের দিকে নেমে আসে। তার মানে হচ্ছে রূপান্তরের সময় সে অভিকর্ষ বলের দিকে ধনাত্মক ভাবে টেক্সিস দেখায়, আর যখন তার
খাবারের সন্ধান করতে হয়, তখন সে অভিকর্ষ বলের বিপরীত দিকে গাছের উপরের দিকে উঠতে থাকে, তাহলে ঋণাত্মক টেক্সিস দেখা যায়। তাহলে এই ধরনের টেক্সিসকে বলা হয় গ্র্যাভিটি টেক্সিস বা জিওটেক্সিস। আচ্ছা, এরপরে আসো গ্যালভানোটেক্সিস বা ইলেকট্রোটেক্সিস। গ্যালভানোটেক্সিস বা ইলেকট্রোটেক্সিস। আচ্ছা, নাম শুনে বোঝা যাচ্ছে বিদ্যুৎ ক্ষেত্রের ক্ষেত্রে মানে উদ্দীপনার উৎসটা কাজ করবে বিদ্যুৎ ক্ষেত্র হিসেবে। এটার একটা উদাহরণ বলি, অ্যাকোয়ারিয়ামের ভিতরে অনেক সময় দেখা যায় যে মাছের চলনটা এরকম বিদ্যুৎ ক্ষেত্র দ্বারা নিয়ন্ত্রণ করা যায়। যেমন মনে করো একটা অ্যাকোয়ারিয়ামে যদি তুমি চিংড়ি মাছ রেখে দাও এবং সেখানে মৃদু তড়িৎ প্রবাহ চালনা করো, তাহলে তারা দেখা যাবে অ্যানোডের দিকে গমন করতে থাকে, ধনাত্মক তড়িৎদ্বারের দিকে। ঠিক আছে, তো এটাও এক ধরনের গ্যালভানোটেক্সিস বা ইলেকট্রোটেক্সিস বলা হয়। এছাড়া আরো যে সকল টেক্সিস আছে যেমন ম্যাগনেটোটেক্সিস আছে, এরপরে রয়েছে ফোনোটেক্সিস, শব্দের দ্বারা যেটা ইয়ে হবে। ম্যাগনেটো হচ্ছে চুম্বক ক্ষেত্র দ্বারা। এছাড়া হচ্ছে ফটোটেক্সিস, আলোর ক্ষেত্র, যেটা আমরা কিছুক্ষণ আগে পোকার উদাহরণ দিলাম। এরপরে হচ্ছে রিওটেক্সিস, রিওটা হচ্ছে তরল পদার্থের স্রোতের, যেমন মনে করো মাছের যে অভিযান সম্পর্কে আমি বললাম, ইলিশ মাছের স্রোতের বিপরীতে। এছাড়া থার্মোটেক্সিস আছে, তাপমাত্রা জনিত, যেমন মনে করো যে কোনো ব্যাঙে শীত নিদ্রা হতে পারে, বা ছাড় পোকা আমাদের দেহকে কিভাবে চিনতে পারে, এই ছাড় পোকার গমনটাও আসতে পারে। ঠিক আছে, এরপরে হচ্ছে থিগমোটেক্সিস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টেক্সিস, মাঝে মাঝে নৈর্বৃত্তিক আসে। থিগমোটেক্সিসটা হচ্ছে স্পর্শজনিত, স্পর্শ করলে তোমার গমন করে বা চলে আসে। যেমন আমাদের মানবিক ক্ষেত্রে মানবিকরা যখন পুরুষদেরকে স্পর্শ করতে যায় তখনই দেখবে যে কি ইয়ে হয়, বা পুরুষরা যখন মানবিককে স্পর্শ করতে যায় একটা বিপরীতমুখী তোমার টেক্সিস ঘটানোর চেষ্টা থাকে। তাহলে এই যে উদাহরণগুলো, এগুলো সবগুলো হচ্ছে উদ্দীপনা উৎসের ভিত্তিতে উদাহরণ। এখন আসবো আমরা টেক্সিসের দিকমুখিতার ভিত্তিতে। এখন আসো টেক্সিসের দিকমুখিতার ভিত্তিতে টেক্সিসকে 5টা ভাগে ভাগ করা হচ্ছে: ক্লিনোটেক্সিস, ম্যানোটেক্সিস, এটার উচ্চারণটা হবে ন্যামো, যদিও এম এর উচ্চারণটা উজ্জ্ব থাকবে, ট্যালো, ট্রপোটেক্সিস। আচ্ছা, কোনটা কি ধরনের টেক্সিস? ক্লিনোটেক্সিস, এদের ক্ষেত্রে কোনো সংবেদী অঙ্গ থাকে না, জোর সংবেদী অঙ্গ নেই, মানে চোখ টোক এই ধরনের কোনো কিছু নাই। তাহলে উদ্দীপনার দিকে সে কিভাবে কাজ করবে? সংবেদী কোষ দ্বারা কাজ করবে। তাহলে এদের ক্ষেত্রে কি থাকে? সংবেদী কোষ থাকে। ওই কোষটা দেখা যায় তার দেহের সম্মুখভাগে থাকে, তো সেটার উপর ভিত্তি করে সে চলনটা ঘটায়। আর এই ধরনের চলনগুলো সাধারণত স্ট্রেট ফরওয়ার্ড হয়, মানে একদিকে সোজাসুজি ভাবে হয়। যেমন মনে করো তোমাদের বইয়ে বাটারফ্লাই বা প্রজাপতির লার্ভার চলনকে বুঝানো হয়েছে। এরপরে আসো ম্যানোটেক্সিস। ম্যানোটেক্সিসটা কি হবে? কৌণিক ভাবে যাবে, কৌণিক দিকমুখিতা দেখাবে, মানে উদ্দীপনার উৎসের সাথে সে কৌণিক ভাবে আগাবে। একটু উদাহরণ দিয়ে বুঝাই। মনে করো উদ্দীপনার উৎসটা যদি এখানে থাকে আর প্রাণীটা যদি এখানে থাকে, এখন সে এটার সাথে ভিত্তি করে একটা কোণ নির্বাচন করবে এবং এই কোণের ভিত্তিতে তার চলনটা হবে এই দিকে। ঠিক আছে, তো এটা কৌণিক চলন বা কৌণিক দিকমুখিতা এখানে প্রদর্শন করা হয়। তো এই জিনিসটা উদ্দীপনা উৎসের সাথে কৌণিক দিকমুখিতা প্রদর্শন, এটা কারা দেখায়? যেমন পিঁপড়ার চলন, সূর্যকে সামনে রেখে দেখা যায় কৌণিক দূরত্ব হয়ে সে তার বাসার দিকে আস্তে আস্তে গমন করতে থাকে সূর্যের প্রতি সারাদিন। এরপরে ন্যামোটেক্সিস। ন্যামোটেক্সিসটা খুব মজার, সেটা হচ্ছে স্মৃতিমূলক। যেমন মনে করো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, হ্যাঁ, নতুন রাস্তা, তো তুমি চেষ্টা করবে রাস্তার বিভিন্ন অংশগুলো বা পার্টগুলো সম্পর্কে ধারণা রাখতে, যাতে পরবর্তীতে ফেরত আসার সময় এই অংশগুলোকে পুনরায় মনে রেখে তুমি আগের রাস্তায় ফেরত আসতে পারো। এরপরে আসে ট্যালোটেক্সিস। ট্যালোটেক্সিসের ক্ষেত্রে এদের সংবেদী অঙ্গ থাকবে, এদের সংবেদী অঙ্গ থাকবে এবং এই সংবেদী অঙ্গের মাধ্যমে তারা দেখা যাবে 2 ধরনের উদ্দীপনা নিতে পারবে। তো 2 ধরনের উদ্দীপনার ভিতরে যে উদ্দীপনার প্রাবল্যতা বা প্রভাব বেশি থাকবে সে সেদিকে যাবে। একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে ব্যাখ্যা করি। মৌমাছি যখন খাবার অন্বেষণ করতে যায় তখন তার 2টা উদ্দীপনা তার ক্ষেত্রে কাজ করে। কয়টা উদ্দীপনা? 2টা উদ্দীপনা কাজ করে এবং তাদের সংবেদী অঙ্গ হিসেবে মনে করো ওমাটিডিয়াম থাকে, বা ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য কিছু অলফ্যাক্টরি কোষ থাকে। তো এখন ওই উদ্দীপনাগুলো কি? একটা হচ্ছে সূর্য আর একটা হচ্ছে ফুল। এখন ফুলের দিকে তাদের প্রাবল্যতা বেশি থাকে, বা ফুলের দিকে তাদের উদ্দীপনার মাত্রাটা বেশি থাকে। তো দেখা যাবে তারা সূর্যকে বাদ দিয়ে সূর্যকে সাপেক্ষ ধরে তারা ফুলের দিকে গমন করবে। তাহলে এই ধরনের টেক্সিসকে বলা হয় ট্যালোটেক্সিস। আর ট্রপোটেক্সিস মানে হচ্ছে কি সংবেদী অঙ্গ যেমন বেশি থাকবে, উদ্দীপনার মাত্রার হারও
বেশি থাকবে এবং তারা আস্তে আস্তে একটা একটা করে সবগুলো উদ্দীপনাকে নিয়ে সে চলার চেষ্টা করবে। তো এটার উদাহরণ হিসেবে তোমাদের বইয়ে মাছের গায়ে যে উকুন থাকে সে উকুনের ওই চলনকে বোঝানো হয়েছে। তো সেখানে উদ্দীপনা একের অধিক কিভাবে থাকতেছে, যেমন দেখো স্রোত থাকতেছে, মাছের দেহ থাকতেছে, মাছের দেহের আইসের কোয়ালিটি থাকতেছে, অনেকগুলো গুণ একত্রিত হচ্ছে বা অনেকগুলো উদ্দীপনা একত্রিত হচ্ছে এবং সেখান থেকে একটা একটা করে উদ্দীপনা কিন্তু উকুন গ্রহণ করতেছে, তারপরে কিন্তু সে তার চলনকে ঘটাচ্ছে এবং মাছের দেহের সাথে অ্যাটাচ হচ্ছে। তাহলে এই হলো ট্যাক্সিস এবং ট্যাক্সিসের প্রকারভেদ। আগামী ক্লাসে আমরা অন্য দুইটা আচরণ নিয়ে আলোচনা করব। সহজাত আচরণের একটা প্রতিবর্তী ক্রিয়া, আরেকটা হচ্ছে তোমার ইনস্টিংক্ট বা আবেগ।